সালটা ছিল 7ই মে 1861, যখন জন্মগ্রহণ করেন আমাদের সবার প্রিয় বাংলার গর্ব, আমাদের দেশের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। ইনিই ছিলেন এমন একজন ইউরোপিয়ান ব্যক্তি যিনি প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। কিভাবে তিনি স্কুল ড্রপ আউট হয়েও নোবেল পুরস্কার বিজয়ী হলেন, কি ছিল এর পিছনের রহস্য, আজকে জানবো রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল ড্রপ আউট থেকে নোবেল বিজয়ের সম্পূর্ণ কাহিনী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনলেই কান্না কানে ভেসে ওঠে সেই মধুর জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ একজন কবি, গীতিকার, চিত্রশিল্পী এবং একজন পরিব্রাজক অর্থাৎ ট্রাভেলারও ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। প্রথম জীবনে 2 বার তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের কথা রয়েছে সেগুলি হলো ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী প্রভৃতি। ব্যাপক বিশ্ব ভ্রমণের ফলে রবীন্দ্রনাথ সেই সময় বিখ্যাত ব্যক্তি আলবার্ট আইনস্টাইন, রবার্ট ফ্রস্ট, জর্জ বার্নার্ড শো প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আসল নাম ছিল রবীন্দ্রনাথ কুশারি। তার পরিবার এতটাই ধনী ছিল যে পরিবারকে ঠাকুর বলে সম্বোধন করা হতো, আর এর থেকেই তার নাম হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই ঠাকুর শব্দটা সেই সময় ব্রিটিশরা টেগর হিসেবে উচ্চারণ করত। ভুল করে এই উচ্চারণের ফলে তার নাম বিশ্বের কাছে হয়ে যায় রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি ব্রাহ্মণ পরিবারে। বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার শেষতম সন্তান ছিলেন, অর্থাৎ 14তম সন্তান। তার মা বেশিরভাগ সময় অসুস্থ আর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর দেশ ভ্রমণের খুব শখ ছিল, তাই তিনি অধিকাংশ সময়ে কলকাতার বাইরে থাকায় ছেলেবেলায় রবীন্দ্রনাথকে বাড়ির চাকরের কাছে বড় হতে হয়। এর মধ্যে তার স্কুল জীবন তেমন একটা মনোরম ছিল না। তিনি পড়াশোনায় তেমন মনোযোগী ছিলেন না। পড়াশোনায় মন দিতে না পারায় তার শুধু স্কুল বদলাতে হয়েছে। কলকাতা একাডেমি, বেঙ্গল একাডেমি, ওরিয়েন্টাল সেমিনার সহ আরও অনেক স্কুল তিনি বদলেছেন, আর শেষ পর্যন্ত তিনি পড়াশোনাও ছেড়ে দেন। এরপর বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল এবং তখন তার শিক্ষা জীবনের নিয়ন্ত্রণ নেন তার বড় ভাই হেমেন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথকে তাত্ত্বিক শিক্ষা ছাড়াও বিভিন্ন শারীরিক শিক্ষাও দিয়ে থাকেন। 1873 সালে যখন রবীন্দ্রনাথ 12 বছরের ছিলেন তখন তার পিতা তাকে আত্ম আবিষ্কারমূলক অর্থাৎ সেলফ ডিসকভারি যাত্রায় নিয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য তার ভাই এবং পরিবারের সাথে লন্ডনে চলে যান। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর সবসময় চেয়েছেন তার ছেলে একজন সফল উকিল হতে পারে, আর এই ধারায় তিনি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে আইন বিভাগে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। তবে এর মধ্যে তিনি আইন পড়াও ছেড়ে দেন। সবচেয়ে মজার বিষয় এই যে আইন ছাড়লে কি হবে, ইউনিভার্সিটি অফ কলেজ লন্ডনে এখনো তাকে নিয়ে টেগর লেকচার সিরিজ পড়ানো হয়। আইন পড়া ছেড়ে রবীন্দ্রনাথ সাহিত্যের দিকে মনোযোগ দিতে লাগলেন এবং তার সাহিত্যের জীবন শুরু হলো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত একজন কবি। মাত্র 8 বছর বয়সেই তিনি কাব্য রচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবেও ছিল। রবীন্দ্রনাথ প্রায় 2000-এর বেশি গান লিখেছেন, কবিতা ও গান এছাড়াও তিনি 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও গদ্য গ্রন্থ এবং 38টি নাটক রচনা করেছিলেন। কবিতা, যদি কবিতার কথা বলতে হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে ছিলেন এক বিহারীলাল চক্রবর্তীর অনুসারী কবি। তার লেখা কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয় এই 3টি কবিতায় বিহারীলালের প্রভাব সুস্পষ্ট লক্ষ্য করা যায়। ছোট গল্প, ছোট গল্পকার হিসাবেও যদি বলতে হয় তাহলে তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু বিখ্যাত ছোট গল্প হলো কাবুলিওয়ালা, ঘাটের কথা, মুকুট, দেনা পাওনা, কালান্তর। এর মধ্যে কাবুলিওয়ালার বিষয়বস্তু হলো একজন আফগান কাবুলিওয়ালা এবং একটি হিন্দু মেয়ের মধ্যে বন্ধুত্বের গল্প। উপন্যাস, উপন্যাসের কথা যদি বলি তাহলে তিনি 13টি উপন্যাস রচনা করেন। এগুলি হলো চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। পত্র সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য বাংলা সাহিত্যের এক মূল্যবান সম্পদ। তার কিছু বিখ্যাত পত্র সাহিত্য হলো চিঠিপত্র, ছিন্নপত্র, ভানু সিংহের পত্রাবলী ইত্যাদি। এদের মধ্যে ভানু সিংহের পত্রাবলী ছিল অন্যতম। নাট্য সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন একজন নাট্যকার ও নাট্য অভিনেতা। তার বিখ্যাত কিছু নাট্য সাহিত্যের নাম হলো রাজা, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। চিত্রকলা,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রতিভাবান চিত্রশিল্পীও। 60 বছর বয়সে তিনি চিত্রকলা শুরু করেন এবং তার মৃত্যুর আগে পর্যন্ত প্রায় 2000-এরও বেশি চিত্র অঙ্কন করেন। তার বিখ্যাত কিছু চিত্রকল্পের নাম হলো লাল নীল, পলাশী, কৃষ্ণকলি, সৃষ্টি, প্রলয় ইত্যাদি। সঙ্গীত গানের কথা যদি বলতেই হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 2230টি গান রচনা করেছেন। বিখ্যাত যে গানগুলি সেগুলি হলো আমার সোনার বাংলা, এলো এলো ফাগুন, চল চল পথে, তোমারে এত ভালোবাসি। এদের মধ্যে আমার সোনার বাংলা যে গানটি সেটা লেখা হয় 1905 সালে। এছাড়াও ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন তিনি লেখেন। পরবর্তীতে তিনি গীতাঞ্জলি রচনা করেন এবং এই গীতাঞ্জলি এতটাই বিখ্যাত হয় যে বইটির ইংরাজি অনুবাদ ইউরোপ ও আমেরিকায় তাকে একজন তারকা বানিয়ে ফেলে। আর এই গীতাঞ্জলি 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম এশিয়ান বা নন ইউরোপিয়ান সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ী করে তোলে। ব্রিটিশ সরকারও রবীন্দ্রনাথকে খুবই সম্মান করতেন এবং সেই সম্মান দেখিয়ে 1915 সালে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধিও ত্যাগ করেন। এছাড়াও ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হতো। এবার চলে আসি মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে বন্ধুত্বের বিষয়টা নিয়ে। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই সময়ে একে অপরের বিশেষ বন্ধু। গভীর বন্ধুত্ব থাকলেও তাদের নিজেদের যে চিন্তাধারা সেগুলো অনেক পার্থক্য ছিল। মহাত্মা গান্ধী সবসময় জাতীয়তাবাদে বিশ্বাস করতেন। তার মতে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশকেই আমাদের ভালোবাসা উচিত এবং এই চিন্তা সেই সময়ে ব্রিটিশদের বিপক্ষে মানব সমাজকে একত্র করে রাখতে সাহায্য করবে। কিন্তু অপরদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতায় বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে জাতীয়তাবাদ যে কোনো মুহূর্তে এক প্রকার নিরর্থক অহংকারে পরিণত হতে পারে, যা বিশ্বব্যাপী বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আর মতের এত বড় অমিল থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী সবসময় একজন ভালো বন্ধু হিসেবে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ এবং তার চিন্তাধারা নিয়ে কথা বলে হয়তো শেষ করা যাবে না। তাই বাংলার সংস্কৃতিকে ধরে রাখতে আমাদের সকলেরই রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ এবং তার সংস্কৃতির সৃষ্টি চর্চা করা উচিত। তো বন্ধুরা, তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।